সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগে তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শক শ্রোতাদেরও স্বাগতম এবং শুভেচ্ছা। আচ্ছা, আজকে পঞ্চম সপ্তাহে আমরা অলরেডি ঢুকে গেছি। আজকে 32তম দিন যুদ্ধের, এবং অনেকগুলা, যেটা আমি বলছিলাম আতিক ভাই এই ক্যামেরা যাওয়ার আগে আপনার সাথে বিহাইন্ড দ্য ক্যামেরা, ওইটাই আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা উনি রিজাইন করেছেন এই বলে যে একটা পারমাণবিক হামলা হওয়ার শঙ্কা রয়েছে ইরানে, এবং জাতিসংঘ বেশ কিছু কর্মকর্তা সেটা জানেন, কিন্তু সেটাকে প্রতিহত না করে তারা নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছেন। এছাড়া যুদ্ধের কি কি আছে আপনার কাছে, আপনি একটু যদি দর্শকদের জানাতেন। আসলে এই যুদ্ধের শুরু এক সপ্তাহ পর থেকেই সবাই বিভিন্ন মাধ্যমে বলা বলি করছিল যে একটু পরমাণু যুদ্ধের দিকে এটা রূপ নিতে পারে, কিন্তু আসলে একটা ব্যালেন্স আছে। আপনি খেয়াল করবেন যে ওরা যেমন হুমকি দিতেছে ইরানকে, ঠিক ইরানও কিন্তু আপনি দেখেন ওই যে ওদের যে হাইফার এবং বিভিন্ন জায়গায় নেগেভ মরুভূমিতে যেই জায়গায় পরমাণু কেন্দ্র, ওইটার চারদিকে কিন্তু হামলা চালিয়ে দিচ্ছে। এটাও কিন্তু এক ধরনের থ্রেট যে আমাকে যদি মারো আমি কিন্তু এটা মেরে দিব। তার ফলে ইরানকেও পারমাণবিক বোমা মারবে, কিন্তু ইরানও কিন্তু পাল্টা তার পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে দিবে, যার ফলে ইসরায়েলের পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে শুধু ইসরায়েলই না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে এটা একটা ব্যালেন্সের দিকে আছে। এবং এই আমাদের যে সাবেক সেনা কর্মকর্তা আলম ফজলুর রহমান উনি বলেছেন এক সাক্ষাৎকারে দেখলাম যে একটা পোলারাইজেশন থাকে যে কোনো যুদ্ধে। তো এই যুদ্ধে ইরানের সাথে উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, এদের একটা পোলারাইজেশন আছে, আর ওদিকে ইসরায়েল আমেরিকা পোলারাইজেশন, যার ফলে এরা যদি এরকম কোনো নেয় তাহলে এদিক থেকেও পাল্টা ঘটনা ঘটতে পারে, যার ফলে পৃথিবী কিন্তু একটা পরমাণু যুদ্ধের দিকে যাবে। তো সেইটা রিস্ক কেউ নিবে না, আপনি বলছেন রিস্ক কেউ নিবে না। যদিও ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার বাকাই বলেছেন ইরানের পরমাণু স্থাপনার বিষয়ে আইএইই এর উদাসীনতা দুঃখজনক। তার মানে তারা বিষয়টাতে সতর্ক। আর এদিকে ইরানের সংসদে কিন্তু একটা বিল পাস হয়েছে, সেই বিলে তারা কিন্তু অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে যে হরমুজ আমাদের, এবং এখান দিয়ে কেউ গেলে তাকে ট্যাক্স দিয়েই যেতে হবে, এবং একই সাথে সেইখান দিয়ে ইসরায়েলি এবং মার্কিনী জাহাজকে তারা চলাচল করতে দিবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি ইরাক এবং বাগদাদ যুদ্ধের অভিজ্ঞ, তিনি ব্রিগেডিয়ার জেনারেল স্টিভ অ্যান্ডারসন, তিনিও বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট এবং তার উপদেষ্টারা যেই বুদ্ধিতে এটা করেছেন এটা খুবই ভয়াবহ হবে, আমাদের সৈনিকদের জন্য একটা মরণ ফাঁদ। তো তিনি এটার বিরোধিতা করেছেন। আর মার্কিন ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনি মুখপাত্র, উনি আরো বলেছেন গত 31 দিনে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করেনি, বিভিন্ন মধ্যস্থতাকারীদের মধ্যে মার্কিনীরা অনেক প্রস্তাব পাঠিয়েছে, বিশেষ করে পাকিস্তানের মধ্যে, তারা সেগুলো দেখেছেন, কিন্তু তারা এই ব্যাপারে কোনো রিয়েক্ট করেনি। আর আজকে ভোরেও ইস্পাহানে একটি MQ-9 ড্রোন ধ্বংস করেছে ইরানের যে যৌথ বাহিনীর নেটওয়ার্কগুলো, তারা এই পর্যন্ত মোট 147টি দামি ড্রোন ধ্বংস করছে। আবার এইদিকে একই সাথে কিন্তু আপনার যে মার্কিনীরা ইরানের যে ইস্পাহান এলাকায় ওইখানে বাংকার 2000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা মেরেছে। তাদের বক্তব্য হইল সেটা গোলাবারুদের ডিপু লক্ষ্য করে তারা মেরেছে। তো এতে তারা কতটুকু সফল হয়েছে সেটা বলা মুশকিল। আর অপরদিকে আবার ছোট বাবুদের আরেকটি স্কুলে আজকে তারা প্রিসিশন স্ট্রাইক মিসাইল বলে নতুন ধরনের, আসলে এটা তারা ওই যে 2019 সালেই করেছিল, তখন এটা ইউজ করেনি, এবার তারা আবার বাচ্চাদের এই জায়গায় ব্যবহার করলো। তো এইটা তো আসলে খুবই ন্যাক্কারজনক। হ্যাঁ, আর যে মার্কিন যে হোয়াইট হাউসের যে মুখপাত্র প্রেস কনফারেন্সে প্রেস সেক্রেটারি লিভিট, উনি বলেছেন ট্রাম্পের আহ্বান হলো আরবরা যেন যুদ্ধের ব্যয়ের একটা অংশ বহন করে। তো এইটা খুবই বাজে জিনিস। আর ওইদিকে ইসরায়েলের নতুন আইন পাশ হয়েছে ওদের পার্লামেন্টে, ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিধান পাশ, যার ফলে 10,000 বন্দী মৃত্যু ঝুঁকিতে। এরপর তারা তাদের সংসদ সদস্য এবং অন্যরা মদ পান করে, মানে এটা খুবই ন্যাক্কারজনক। আর বাংলাদেশেও ইরানের সমর্থনে ইমামিয়া ওলামা কাউন্সিলের পক্ষ থেকে দেখা গেছে 30 তারিখে দেখলাম ওরা প্রায় 2.5 লাখ টাকা সংগ্রহ করেছে, বিভিন্ন মানুষ ইরানের সহায়তার জন্য টাকা দিয়েছে। আর ওইদিকে মার্কিন স্যান্ডকম তাদের একটি B-52 বোমারু বিমান জ্বালানি আকাশে ভরতেছে, এইরকম একটা সৌদি আরবের আল রাফিয়া এলাকা থেকে করেছে। তো এইটা কিন্তু স্যান্ডকমও স্বীকার করেছে যে হ্যাঁ এটা ঠিক আছে। তো তার মানে হলো আপনার মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যেমন বলছে যে আমাদের দেশের আকাশ আমরা ব্যবহার করতে দিচ্ছি না, এবং জর্ডানের আকাশে একটি ইসরায়েলের দিকে যাওয়া একটি মিসাইল তারা ইন্টারসেপ্ট দিয়ে থামিয়ে দিয়েছে। তার মানে আরব দেশগুলো মিথ্যা কথা বলছে এবং তারা এই কাজগুলো করে যাচ্ছে। আর
আর যে ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননে তারা 4 জন সেনা নিহতের কথা স্বীকার করেছে এই প্রথম অফিশিয়ালি, এবং তাদের ছবি প্রকাশ করেছে 3 জনের, একজনের ছবি প্রকাশ করেনি। তো এতে দেখা গেল যে আসলে তাদের হতাহতের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা অন্তত স্বীকার করতে বাধ্য হলো। এবং তাদের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ, এগুলো কেউ কেউ বলতেছে এগুলো অনেক আগের তোলা, কারণ ওদের দেশে তো বিক্ষোভই করে মানুষ যে যুদ্ধে যাবো না আমরা এই জন্য। হ্যাঁ, আর আমাদের ঢাকায় কিছুদিন আগে ইরানের বিশ্ববিখ্যাত একজন কারি এসেছিলেন, শাকের নেজাদ, তিনি কিন্তু ঢাকায় এসেছিলেন। এখন তাকে দেখা যাচ্ছে যে তাদের বিপ্লবী বাহিনীর পোশাক পরে তিনি যুদ্ধে অংশ নিচ্ছেন। আর ইরানের যে কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি, তার বিরুদ্ধে নানান বক্তব্য দেওয়া ছিল, উনি গাদ্দার এই সেই, কিন্তু না, তিনি প্রকাশ্যে এসেছেন ইরানের, এবং ইরানের পক্ষ থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদেরকে উনি সাধুবাদ জানিয়েছেন তাদের সাথে অংশ নেওয়ার জন্য। আর এসব বিষয়ে আমরা যেগুলো দেখি যে আসলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা নগ্ন উপনিবেশিকতা এবং মুখোশহীন উপনিবেশ, তারা এখন এসে বলতেছে কিউবাকে আমি দখল করে নিব, ভেনিজুয়েলার উঠে নিলাম, তেল আমার, হ্যাঁ ইরান আমার, ইরানের তেল আমার চাই অফিসিয়ালি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনারা দেখেন যে ইরান কেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেলগুলো অফিসিয়ালি তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন তারা যেটা হবে যে ইচ্ছা, ইরানের পার্লামেন্টে বিল পাস হওয়ার পরে এখন কিন্তু আর এটা পারবে না। এবং আপনি এই বিল পাস হওয়ার মধ্যে আপনি 2টি চাইনিজ জাহাজ এই যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এই হরমুজ প্রণালী নিরাপদে ত্যাগ করলো এবং তারা চীনের দিকে গেছে। আর ইসরায়েলের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, এটার নাম হলো শাবাগ, আর যারা বহির্বিশ্বে কাজ করে তাদের নাম মোসাদ। শাবাগের অফ দ্য ইয়ার বেসে কর্মরত আইডিএফ এর একজন রিজার্ভ সৈন্য, 23 বছর বয়স্ক, তার নাম প্রকাশ করা হয়নি, পরিচয় প্রকাশ করা হয়নি, তাকে ইরানের বিপ্লবী বাহিনীর কাছে তথ্য পাচারের অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে। ঘাটিতে মোতায়েন ইউএস এয়ারফোর্সের F-22 র্যাপটারের অবস্থান সে ভিডিও করে নাকি ইরানে পাঠিয়েছিল, এটা তার বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা, আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি, আমি এসে আপনার কাছে জিজ্ঞেস করবো যে কুয়েতের একটা তেল ভর্তি জাহাজে অ্যাটাক করেছে আর কি কি আক্রমণ করেছে গত 24 ঘন্টায়, এটা ছোট করে একটু আপনি দর্শকদের জানাবেন। আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছেন রফিক শেখ, উনি হচ্ছেন মুসলিম দেশে আমেরিকার ঘাঁটি কেন, মুসলিম এটা আসলে দেওয়া উচিত না। আপনি ঠিকই বলেছেন, তাদের নিরাপত্তা তারা নিজেরাই দেবে, বা নিজেদের যে আরব লীগ রাখছে এটাকে স্ট্রং করলে তার বাইরের দেশে কারোর লাগে না, এটা আপনি ঠিক কথাই বলেছেন। এমডি রবিউল ইসলাম লিখছেন, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আর আরেকজন ভদ্রলোক, উনি দিনাজপুর থেকে দেখছেন, ইসলাম, উনি আমাদেরকে ধন্যবাদ জানান, আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আনিসুর রহমান, আনিস ফোরাম ময়মনসিংহবাসীদের আমাদের তরফ থেকে সালাম রইল। এমডি আব্দুল্লাহ লিখছেন, আলোর কোল থেকে দেখছি জাতিসংঘ নাকি ইরানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা কতটুকু সত্য? আমাদের একটু, এটা আমাদের অনুষ্ঠানে প্রথমে আতিক ভাই বলে দিয়েছেন, নিশ্চয়ই আপনি দেখেছেন। মুস্তাক আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে শুনছি, ধন্যবাদ আপনাদের সিলেটবাসীদের, আমাদের পক্ষ থেকে আপনি সালাম জানিয়ে দিবেন। শামসুল ইসলাম লিখছেন, ভাই আপনাদের মাধ্যমে ইরানের যুদ্ধ তথ্যগুলো পেয়ে খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আপনারা, রিকোয়েস্ট রইল। শরীফুল ভাই লিখছেন, আসসালামু আলাইকুম, মোহাম্মদ তাজুল ইসলাম শরীফ লিখছেন সিলেট থেকে, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক লিখছেন, বাব আল মান্দাব আটকে দিলে বাংলাদেশে কি কি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, এই পথে বাংলাদেশে কি কি পণ্য আসে? আসলে এগুলা কেউ আটকাবে না, বাংলাদেশকে তো অফিসিয়ালি বলে দিচ্ছে ইরান যে বাংলাদেশের জন্য এবং আরো 5টি দেশের মধ্যে বাংলাদেশে পড়ে, সেখানে তারা নির্দ্বিধায় এখান থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, তো বাংলাদেশের জন্য আপাতত কোনো চিন্তা নাই। এমডি সাদাত লিখছেন, আমেরিকা ইসরায়েল মানবতার দুশ্মন, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আদবে যেটা বলছিলাম, এই অ্যাটাক গুলা বলেন কি কি? আসলে অ্যাটাকের আগে আরেকটা আজকে আলোচনা আছে যে নেতানিয়াহুও কিন্তু যুদ্ধের সময়সীমা কবে শেষ হবে বলেননি, মার্কিন সংবাদ মাধ্যম নিউজমেক্সের সাথে সাক্ষাৎকারে, কিন্তু তিনি বলছেন যে তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে, তার মানে আমাদের রসদ যে শেষ হয়ে আসছে এবং যুদ্ধের তারা ব্যাকফুটে আছে এটা বোঝাচ্ছে। এবং একই সাথে কিন্তু আপনার মার্কিন প্রেসিডেন্ট ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ রেখেই আমরা যুদ্ধ শেষ করে দেই। তার মানে দুইটা, হয় তারা হার স্বীকার করে নিল অফিসিয়ালি এক ধরনের, হ্যাঁ যারা এই ভাষা বুঝে তারা কিন্তু বুঝে গেছে যে হার স্বীকার, এবং তাদের কাছে যে সমরাস্ত্রের অভাব হয়ে গেছে যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো, সেইটাও একটা মোটামুটি সামনে চলে আসলো। এরপরে আপনি যেটা আসেন যে কুয়েতের তেল ভর্তি, আসলে ইরান হামলা করেছিল আরব আমিরাতের যে পোর্টে, সেইখানে কুয়েতের তেল ভর্তি জাহাজ ছিল, সেইটা মোটামুটি আপনার 20 লাখ ব্যারেল কুয়েত এবং সৌদি আরবের তেল নিয়ে রওনা দিয়েছিল। তো স্বাভাবিকভাবে ইরানিরা বলছে যে, তো পরে এটা তো চীনের দিকে যাচ্ছিল, চীনের চিদা বন্দরে, তো যার ফলে সেটা ক্ষতি হয়েছে। এটাতে $20 কোটি বেশি তেল ছিল। আর আরেকটা জিনিস, এই যে আপনার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ওদের যে বিপ্লবী বাহিনী, যে
ওই যে কুয়েতের যে পানি শোধনাগারে যে বিস্ফোরণ হয়েছে, এটা প্রথমে ইরানিরাও বুঝতে পারেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা কালেক্ট করেছিলাম যে সেখানে আসলে ইরানিরাই হয়তো হামলা করছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটা ইসরায়েলের পক্ষ থেকে ফলস ফ্ল্যাগ যেটা করে আসতেছে তারা, হ্যাঁ এটা করতেছে। আর আরেকটা তথ্য দিয়ে রাখি যে আপনি খেয়াল করবেন যে আমরা যেইটা নিয়ে আলোচনা করি, আমাদের যে খার্ক দ্বীপ, এই খার্ক দ্বীপটা কিন্তু আমাদের নিঝুম দ্বীপের চেয়ে সামান্য বড়। অথচ দেখেন আমাদের নিঝুম দ্বীপ কি, আর ওরা এটা কি কত ডেভেলপ করে ফেলছে। তো এখান থেকে তো 90% রপ্তানি করে ইরান তাদের। আর ইটালির যে প্রতিরক্ষা মন্ত্রী, উনি গতকাল একটা সুন্দর কথা, ভয়ানক কথা বলছেন। উনি বলছেন যে ইরান যুদ্ধ নিয়ে আমি এমন কিছু জানি যার কারণে আমি রাতে ঘুমাতে পারি না। তার মানে মার্কিন এবং ইসরায়েলি কিছু পরিকল্পনা তো তাদের কাছে যায়। তো আসলে এটা কি হয় যাক। আর আরেকটা ছবিতে আমরা দেখলাম যে এক ইরানি মায়ের বাসায় সামরিক কমান্ডাররা গিয়েছে তার সন্তানের শাহাদাতের খবর নিয়ে, যে আপনার সন্তান, সাথে সাথে সেই মা দেখলাম সেজদায় পড়ে গেছে এবং তিনি সেজদায় বলতেছে যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার সন্তান শহীদ হয়েছে। তো এই ধরনের মা যেখানে আছে সেইখানে তো আমরা কত অসহায় অবস্থায় আছি। আর এমনিতে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থার মধ্যে সৌদি আরব কিন্তু 30 সালের মধ্যে তাদের ব্যবসা আসলে তেল থেকে চেঞ্জ করতে চেষ্টা করতেছিল। এই চেঞ্জ করার কারণ হলো পৃথিবী কিন্তু এখন আপনার ইউয়ানের দিকে ঘুরে যাচ্ছে, আন্তর্জাতিক মুদ্রার ব্যবস্থা। আপনার বিশ্বব্যাপী 5টি আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা, মানে মুদ্রা এক্সচেঞ্জ মুদ্রা IMF স্বীকৃত। আর এর মধ্যে তবে 70% মার্কিন ডলার দিয়ে হয় এবং সেটাও তেলের মাধ্যমে। তো এইটা 2028 সালের দিকে হিট করবে আর কি, মার্কিন তেল থেকে সরে যাবে। এবং অলরেডি এটা এই ইরান যুদ্ধের মাধ্যমে, এটা কিন্তু ইরান আমেরিকা যুদ্ধের মাধ্যমে এটা শুরু হয়ে গেল এবং এখন কিন্তু তেল সব আপনার ইউয়ানের দিকে ঘুরে যাবে যেভাবেই হোক। আর ওইদিকে তেলের এই বাজারটা যদি মার্কিনিরা হারায় তাদের ডলারও পতন ঘটবে। তো এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি 39 ট্রিলিয়ন ডলার তাদের ঋণ আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি এটা সামাল দিতে পারবে না, যার ফলে তারা তাদের কলাপস করবে। আর আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, KSA এবং USA, এই দুই দেশেরই আমার ধারণা যে এই যুদ্ধের পরে পতন হবে, মানে সৌদি আরবের শাসন ব্যবস্থা পতন হবে। এবং যারা বিশ্লেষক তারা বলেন যে ভিয়েতনামের যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে অবস্থা, জনবিক্ষোভ হয়েছিল, এখনো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই একইভাবে জনবিক্ষোভ হচ্ছে। আর লেবাননের যে আমরা খবরটা দেখেছিলাম, লেবাননের ইরানি রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছিল তোমাকে 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করলাম, কিন্তু মজার ব্যাপার ওদের যে প্রতিরোধ যোদ্ধারা তারা বলছে না আপনি যাবেন না, কারণ আপনি লেবাননের স্পিকার আবার বলছে আপনি থাকবেন। তার মানে ওই দেশের সরকারটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই প্রতিরোধ যোদ্ধারা, যার ফলে এদের ব্যাপক প্রভাব, চাইলেই কেউ বের করে দেবে। এবং ওই দিন দেখলাম তাদের একটা শোক সভার মধ্যে ইয়েমেনের এবং ইরানি রাষ্ট্রদূত দুইজন একসাথে সেখানে মানুষজন ইয়ে করছে। তার মানে এইটাও কিন্তু মার্কিন এবং ইসরায়েলিদের আরেকটা পরাজয়, কারণ মার্কিনিরা ওই ফরেন মিনিস্টারকে দিয়ে এটা বলেছিল আর স্পিকার আবার উল্টাটা করলো। এখন দেখছি যে ইরানে যে প্রক্সি যোদ্ধারা যে ব্যাপকভাবে সফলতা পাচ্ছে এবং ইরানকে একটা স্ট্রং পজিশনে নিয়ে গেছে। এবং এই কথাটা কিন্তু প্রয়াত রাহাবার বলেই গেছিলেন যে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। এইটা কি অনুধাবন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র? তারা কি ভাবে নাই যে চারদিক থেকে চতুর্মুখী হামলার মধ্যে তারা পড়বে? আসলে পৃথিবীর সব দেশেরই তো গোয়েন্দা ব্যর্থতা আছে। যেমন আপনার চাইনিজরা বলে যে মার্কিনিরা কেন এখানে মার খাচ্ছে, যে চাইনিজরা আসলে পাকিস্তান ভারত যুদ্ধে ওই যে সম্প্রতি সেইখানে পাকিস্তানের পক্ষে কিন্তু চাইনিজ প্রযুক্তি দিয়ে তারা কিছু টেস্ট করেছে। এবং আমার ধারণা ইরানকেও হয়তো বিভিন্ন ভাবে তারা এইসব সহযোগিতা করছে। এবং এখন বিশ্বে দেখা যাচ্ছে যে মার্কিনিরা দাবি করছিল তাদের প্রযুক্তি খুব কিন্তু তাদের প্রযুক্তি পুরনো এবং খুব দামি। আর অপরদিকে চাইনিজ প্রযুক্তি এবং ইরানি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, যার ফলে এগুলো একটা ভিন্ন মাত্রা গেছে। আর আপনি যেটা বললেন যে ইরানের পক্ষের যে প্রতিরোধ যোদ্ধারা, তারা তো এইসব বিভিন্ন ধরনের প্রযুক্তি, আপনি দেখেন ফিলিস্তিনের তারা প্রতিরোধ যোদ্ধারা, ওরা যে আমরা যে স্টোরেজ লাইনে যেসব প্লাস্টিকের পাইপ ইউজ করি, ওদের এখানে লোহা প্রবেশ নিষিদ্ধ, তারা ওই পাইপ দিয়েই রকেট বানায় ফেলেছে, বিকল্প ইউজ। ওই যে আমরা ম্যাকগাইভার সিনেমা দেখতাম, সে নানান বিকল্প জিনিস দিয়ে। তো যার ফলে এগুলার কস্টিং অনেক কম। এবং ইয়েমেনেও আপনি দেখেন যে দেশটি বাংলাদেশের চেয়ে দরিদ্র অর্থনীতি, তারা ইসরায়েলের দিকে মিসাইল নিশ্চয়ই খুবই কম খরচে তৈরি করে, নাহলে তো তারা এই অর্থনৈতিক সামর্থ্য তাদের নাই, তাই না? তো এই যখন অবস্থা, এছাড়া তো এই প্রক্সি যোদ্ধাদের বা সহযোদ্ধাদের বলেন, ইরান তো সবসময় তারা সবসময় ওই তাদের যে বিপ্লবী বাহিনীর উপদেষ্টারা কিন্তু নিয়মিত এখানে যাতায়াত আছে এবং তাদের সাথে, এবং তারা ওদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এবং আরেকটা সর্বশেষ খবর হলো আজকে সকালের দিকে আমিরাতের আল মিনহাদ ঘাঁটিতে ইরানের নেভির পক্ষ থেকে হামলা করা হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে 200 মার্কিন সেনা এবং সেনা কমান্ডার
উপস্থিত ছিল এবং সেটা একটা কমান্ড সেন্টার ছিল, এবং পরে হতাহতের কি অবস্থা, অ্যাম্বুলেন্স প্রচুর যাতায়াত করতে দেখা গেছে। তো এইটা আসলে বোঝা মুশকিল। আচ্ছা সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? যুদ্ধ যতদিন গড়াচ্ছে, আমি ফিগারের একটা কথা বলছি, খুব ভয়াবহ অবস্থার মধ্যে যাচ্ছে। কারণ হচ্ছে কেউ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সম্মান সহ এক্সিট করার চিন্তা করতেছে, কিন্তু তারা পারছে না। ইসরায়েল মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদেরও অবস্থা খারাপ। ইরান অটল প্রথম দিন থেকে যেরকম ছিল, আজ 32তম দিনে একই রকম। তারা কৌশলে ভিন্নতা আনছে, কিন্তু তাদের হামলা কিন্তু তারা কোনোভাবেই, বরঞ্চ দিন দিন দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তারা হামলা করছে, যেটা আমরা চিন্তা করতে পারি। আগে যেমন ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটিগুলোর প্রতিরোধ ছিল, ইরান ওই প্রতিরোধ গুলোকে ধ্বংস করে দিয়ে এখন ইচ্ছা মতো তাদের লোকালেরাই, রিপোর্টাররা বলছে 80% হিট করছে। তো এই হচ্ছে যুদ্ধের অবস্থা। আমাদের অনুষ্ঠানে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। প্লাস আমাদের এখানে জিওপলিটিক্যাল বিষয়, যে কোনো বিষয় আপনি যদি জানতে চান, আমাদের শুধু কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে সম্পূর্ণ একটি বিশ্লেষণমূলক আলোচনা করার জন্য। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা আমাদের দেখছেন সেটাও লিখে পাঠান। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।